বাব মক্কা, এই সেই গেট যেটি অতিক্রম করে লক্ষ কোটি হাজি হজ করেছেন। ইসলামের ইতিহাসের একদম শুরু থেকে ১৯৯৫ সাল পর্যন্ত জাহাজে চড়ে আগত হাজিরা এখান থেকে উট, ঘোড়া, গাধা এবং খচ্চরের পিঠে চড়ে, এমনকি অনেকে পায়ে হেঁটেও হজ করতে যেতেন। আমি ছোটবেলা থেকে শুনে এসেছি যে আমার নানা হজ করতে এসেছেন, আপনাদেরও অনেক আত্মীয় স্বজন কিন্তু যখন জাহাজে করে হজ করতে এসেছেন তখন কিন্তু এই গেট দিয়েই পার হয়েছেন। ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে চালু হওয়া এই সামুদ্রিক বন্দর দিয়ে যেমন হাজিরা হজ করতে এসেছেন, তেমনি একটা সময় দেশি বিদেশি বণিকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এই বালাদ নগরী। প্রায় ২৫০০ বছরের ঐতিহ্যবাহী এই নগরীর আনাচে কানাচে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মুসলিম স্থাপত্যের নানা নিদর্শন। আজকের এই ভিডিওতে বালাদ নগরীর ইতিহাস, জাহাজে চড়ে আগত হাজিদের বীরত্বগাথা ও এই অঞ্চলের আদ্যপ্রান্ত তুলে ধরব আপনাদের সামনে। হোটেল থেকে বের হয়ে একজন পাকিস্তানি ড্রাইভার ভাইয়ের সাথে রওনা দিচ্ছি বাব মক্কার দিকে। সৌদি আরবে আসার পর অধিকাংশ ড্রাইভারই পেয়েছি পাকিস্তানি, যারা মোটামুটি হিন্দি ও উর্দু জানেন। তাদের মানুষের সাথে আলাপ করতে তেমন কোনো বেগ পেতে হবে না। আমি উর্দু ও হিন্দি না জানার কারণে ইংরেজি আমার একমাত্র সম্বল হয়েছে এখানে। জেদ্দা শহরটিতে সৌদি আরবে আগত হাজিদের বাধ্যতামূলক আসতেই হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে আগত অধিকাংশ হজযাত্রী এখান দিয়েই আসেন। মক্কায় কোনো বিমানবন্দর না থাকায় এবং জেদ্দা থেকে মক্কার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার হতে সবাই এ পাশ দিয়েই চলাফেরা করেন। এই জেদ্দা নগরীকে অনেকেই ডাকেন মায়ের শহর নামে। মা হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে ফেরেশতারা এই শহরেই রেখে যান। এই শহরের আধুনিকতার মাঝেও সবসময় আদিপিতা হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়াকে অনুভব করবেন। সৌদি আরবের অন্যান্য শহরে গেলে যেমন আধুনিকতার ছোঁয়া পাবেন, তেমনি এই শহরে আসলে পাবেন আধুনিক ও প্রাচীনের একটি মিশেল অনুভূতি। এখানে যেমন আধুনিক সুউচ্চ ভবন রয়েছে, তেমনি প্রাগৈতিহাসিক যুগের নকশায় নির্মিত ভবনও চোখে পড়ার মতো। আমি গাড়ি থেকে নেমেই হাঁটতে শুরু করলাম সেই গেটের দিকে। এখানে ট্যাক্সি ভাড়া নিলেও কখনো বুঝাতে ব্যর্থ হই, আবার অনেকে ইচ্ছা করেই তার সুবিধামতো জায়গায় নামিয়ে দেয়। এখান থেকে প্রায় ১ কিলোমিটার আমাকে পায়ে হেঁটে যেতে হবে। এই শহরের কোণে কোণে লুকিয়ে রয়েছে মুসলিমদের বীরত্বগাথার গল্প। হাজার বছর আগে গড়ে ওঠা আধুনিক এই মুসলিম নগরী আজও তা ধারণ করে রেখেছে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ইতিহাসের সেই প্রান্তে, যেখানে সহস্র বছর ধরে দাঁড়িয়ে রয়েছে সুবিশাল মক্কা গেট। এই প্রবেশদ্বার অতিক্রম করে প্রায় ১৫০০ বছর সারা বিশ্ব থেকে মুসলিমরা হজ করতে এসেছেন। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় বাব মক্কা। এটি কিন্তু শুধু একটি গেট বা জেদ্দার প্রবেশদ্বার বললে ভুল হবে। বাব অর্থ গেট, আর মক্কা শব্দের অর্থ তো মক্কায়। অর্থাৎ এই যে গেটটি রয়েছে, এই গেট দিয়ে যখন হাজিরা আসতেন বাংলাদেশ, ভারত এবং বিভিন্ন দেশ থেকে এই আরব সাগর পার হয়ে তারা আরব সাগর পার হয়ে যখন তারা হজ করতে আসতেন, এই গেটেই তারা প্রথমে থামতেন। এই গেট একটা সময় শত শত লক্ষ লক্ষ হাজিদের যে পদচারণা, সেই পদচারণায় মুখরিত থাকতো। এই গেটটি পরবর্তীতে সংস্কার করা হয়, কিন্তু এই জায়গাতেই এই গেটটি ছিল এবং সেই যে গেটের আদল, সেই গেটের আদলেই তৈরি করা হয়। ঐতিহাসিকভাবে এই গেটের যে গুরুত্ব তা কোনোভাবেই বলে শেষ করা সম্ভব নয়। আমি এতটুকু বলি যে আমার নানা হজ করেছেন, তিনি জাহাজে হজ করেছেন। আমি শুনেছি ছোটোবেলায় যে আমার নানা জাহাজে এসে হজ করেছেন। এটি আমার কাছে সবসময় মনে হতো যে অবিশ্বাস্য, যে কিভাবে জাহাজে এসে তারা হজ করেছেন। কিন্তু আজ যখন এই গেটের কাছে এসে দাঁড়িয়েছি, তখন কিন্তু সেই আমার নানা এই গেট দিয়ে এসেছেন। এটা আমার ভাবতে খুব ভালো লাগছে। শুধু আমার নানার মতোই নয়, যারা এখন এই ভিডিওটি দেখছেন তাদের আত্মীয় স্বজন অনেকেই এই গেট দিয়ে হজ করেছেন। হজের ক্ষেত্রে মুসলমানদের যে আবেগ অনুভূতি মুসলিম হিসেবে, এই গেটের সাথে তাদের আবেগ অনুভূতি একদম ওতপ্রোতভাবে জড়িত। এমন একটি ঐতিহাসিক স্থাপনা, ইতিহাসের পাশে দাঁড়িয়ে আসলে একজন মুসলমান হিসেবে যে কি ভালো লাগছে, কতটা আবেগ আপ্লুত হয়ে পড়েছি আমি বলে বোঝানো সম্ভব নয়।
দেখুন এই যে এখানে কিন্তু পাথর রয়েছে, এখানে আবার প্রবাল রয়েছে, সব কিছুর সংমিশ্রণেই ঐতিহ্যের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তারা এখনও ধারণ করে রেখেছেন। দীর্ঘদিনের যে মুসলিমদের যে হজের যে স্মৃতি, যে পদচারণা, তার সাক্ষী হিসেবে এই গেট আজও তার সাক্ষ্য দিয়ে যাচ্ছে। ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে জাহাজে করে প্রথম হজযাত্রা শুরু হয়। যেসব হাজিরা নৌপথে আসতেন তাদের জন্য এই গেটটি ছিল প্রথম প্রবেশদ্বার। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতোই সমুদ্র ও নদীবেষ্টিত আফ্রিকা ও পূর্ব ইয়েমেন থেকে সমুদ্রপথে অসংখ্য আল্লাহর বান্দা হজ করতে আসতেন। মোগল আমলে এই সমুদ্রপথ এতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে সম্রাট আকবর নিজেই মীর হজ নিয়োগ দেন এবং তার আদালতের বড় বড় আমিরদের জাহাজ হজযাত্রীদের জন্য বরাদ্দ করে দেন। এসব জাহাজ একক যাত্রায় প্রায় ১৭০০ জন হজযাত্রী নিয়ে গমন করত বলে ইতিহাস গ্রন্থগুলোতে উল্লেখ রয়েছে। এই হজযাত্রায় নানা সময় মুসলিমদের বহু ত্যাগ ও ঝুঁকির কথাও ইতিহাসে স্বর্ণাক্ষরে উল্লেখ রয়েছে। বিশেষ করে ষোড়শ শতাব্দীর দিকে পর্তুগিজ শাসনামলে সমুদ্রপথ হয়ে ওঠে বিপজ্জনক। সে সময় হাজিরা জলদস্যু আতঙ্ক পেছনে ফেলে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে আসতেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আগে যারা চট্টগ্রাম ও পাকিস্তানের করাচি থেকে হজ করতে আসেন তারা দীর্ঘদিন সৌদি আরবে আটকা পড়েন। যুদ্ধ চলাকালীন সমুদ্রপথ যেমন ছিল অনিরাপদ, তেমনি যারা পাকিস্তানের পাসপোর্ট নিয়ে হজ করতে এসেছিলেন তাদেরকে ফিরতে হবে বাংলাদেশের পাসপোর্টে। তাই প্রায় বছরখানেক লেগে যায় তাদেরকে দেশে ফিরতে। এছাড়াও বহু ইতিহাস ও মুসলিমদের হজ করতে এসে নানা প্রতিবন্ধকতার সাক্ষী এই গেট। এই হজযাত্রা প্রায় ১৪০০ বছর চালু থাকলেও মাত্র ৩০ বছর আগে ১৯৯৫ সালে বন্ধ হয়ে যায়। তবে আবারও জাহাজে করে হজযাত্রার কথা ভাবছে সৌদি সরকার। মুসলিমদের অনেক ইতিহাস ছড়িয়ে ছিটে রয়েছে এই বালাত শহরে, সেদিকেও একটু যাচ্ছি। আপনাদেরকে আরও অনেক ইসলামিক ইতিহাস সংস্কৃতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এত সময় আমি এই গেটের সামনে দিয়ে গেলেও আমি কিন্তু এখন পর্যন্ত এই গেটটি পার হইনি। এখন এই গেটটি পার হয়ে ওপারে যাব। মুসলিমদের যে হাজার বছরের যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে যুক্ত রয়েছে এই গেট। সেই গেট আমি পার হয়ে যাচ্ছি। এই গেট পার হয়ে যাওয়ার সময় নিজের মধ্যে যে কেমন একটা অনুভূতি হচ্ছে সেটি কোনোভাবেই আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি গর্বে বুকটা ভরে যাচ্ছে যে এমন একটি জায়গা আমি আসতে পেরেছি, এটি দেখতে পারলাম এবং আপনাদেরকে দেখাতে পারলাম। সেটি কতটা ভালো লাগছে, যারা আমাকে অনেক দিন ধরে দেখছেন তারা কিছুটা হলেও অনুভব করতে পারবেন। দেখুন এই সেই মক্কা গেট আমার পিছন। বালাত শহরে যখন ঘুরছি তখন নানাভাবেই আমার মনে হচ্ছে যে এখান দিয়ে একটা সময় কত হাজিরা চলে গেছেন, সেই হাজিদের যে পদচারণায় মুখরিত ছিল এই জায়গা। তাদের যখন তারা বাড়িতে যেতেন তখন কিন্তু এই শহর থেকেই তারা জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে যেতেন। এমন একটি ঐতিহাসিক জায়গা। আসলে এই শহরে ঘুরে কোনোভাবেই মন ভরছে না, মন চাইছে আরও সময় ঘুরি। আর এদিকে আরও অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে, সেদিকেও আমি যাচ্ছি। এখান থেকেই কিন্তু একটা সময় যারা হজ করতে আসতেন তখন তারা কম্বল, তারপর যে জমজমের পানি, অনেক কিছু কিনে নিয়ে এখান থেকে যেতেন। এই নগরী এখনও তার পূর্বের রূপ ধারণ করে। যেখানে এখন নামাজ আদায় করছে এই জায়গাটিও বহু বছরের পুরনো। এখান দিয়ে যারা হজ করে বাড়িতে ফিরেছেন তাদের অধিকাংশই এখন পরপারের বাসিন্দা। এইবার আমি হাজার বছরের ঐতিহাসিক বালাদ নগরীর দিকে হাঁটতে শুরু করলাম। গরুর মাংস কাটছেন এবং এখান থেকে ইচ্ছা মতো যে ওনারা কেটে বিক্রি করছেন, কিন্তু এখানে মাংস কাটার আয়োজন কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখানে এই করাত দিয়ে মাংস কাটেন এবং যাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে কিন্তু মাংস আবার গ্রিন্ড করে
নিয়ে যাওয়ারও সুবিধা রয়েছে। দারুণ। ব্রাদার 1 কিলো হাউ মাচ? 1 kg 1 কেজি how much is 5 40 40। ওকে, অর্থাৎ উনি হিন্দি বুঝেন। যতগুলো দোকান রয়েছে এখানে একই পদ্ধতিতে মাংস বিক্রি করা হচ্ছে। ব্রাদার, দিস লেগ প্রাইস? লেগ দিস লেগ প্রাইস? বায়া প্রাইস? 1 লেগ প্রাইস 25। অর্থাৎ একটি পায়ার দাম হচ্ছে 25 সৌদি রুপি, অর্থাৎ 750 টাকা। এটি এই সাইজের একটি পায়া বাংলাদেশেও 750 রুপি হবে। অনেক মোটা কিন্তু এটি। মেসাক বিক্রি হচ্ছে। ব্রাদার, দিস মেসওয়ার্ক প্রাইস? ايوه مساق هذا فرش حبيبي প্রাইস ايوه হাউ মাচ? هذا 5 ريال 5 ريال 1 রিয়াল। نمبر 1 هذا 5 ريال هذا عند ابو محمد هذا ওনারা ইংরেজি বুঝছে না, আবার আরবি বলছে, সে আরবিটা আমি বুঝতে পারতেছি না। এটি 7ম শতক থেকে সারা বিশ্বে বাণিজ্যিক নগরী হিসেবে পরিচিত। 2014 সালে ইউনেস্কো এই বালাত শহরকে 1361তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। এখানকার যে মার্কেট দোকানগুলো রয়েছে সেটা কিন্তু অনেক আগে থেকেই যে ঘরানার ছিল সেই ঘরানারও কিন্তু আজও রয়ে গেছে এবং তারা সেই ঘরানারই রেখেছেন। এখানকার বিল্ডিংয়ের যে দরজা জানালা এবং যে ঢং আর কি বলা যায় সেই ঢঙে রেখেছেন। এবং এখানে দেখছি যে মিনিস্ট্রি অফ কালচার অর্থাৎ সৌদির যে সংস্কৃতি মন্ত্রণালয় রয়েছে তারা এখনও সেটিকে সেভাবে সমন্বিত রাখতে কাজ করে যাচ্ছেন। এই পুরাতন যে বালাত শহর সেটি দেখতে বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র থেকেও কিন্তু এখানে দর্শনার্থীরা আসেন। বলা যায় যে ইউরোপ আমেরিকার অনেক দর্শনার্থী এখানে আছেন দেখা যাচ্ছে। প্রায় 3000 বছর পুরনো এই নগরীর পাশে রয়েছে আরব সাগর। সমুদ্রে মাছ ধরে এখানকার অধিবাসীরা জীবিকা নির্বাহ করত। এই শহর এখন আধুনিক সাজে নিজেকে মুড়িয়ে নিলেও এই নগরীতে প্রবেশ করলে চারপাশে আগর কাঠ পোড়ানোর ঘ্রাণ ও বিশ্বের নানা ধরনের সুগন্ধিতে মনটা ভরে যায়। এখানকার বাড়িঘরগুলোর দরজা এক মুহূর্তের জন্য ফিরিয়ে নিয়ে যাবে 1000 বছর পেছনে। তখনকার সময় বিদ্যুৎ না থাকায় এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেন সহজেই বাতাস প্রবাহিত হতে পারে। জানালার কারুকাজ ও শৈল্পিক নকশা চোখকে প্রশান্ত করে। মক্কা ও মদিনায় অমুসলিমদের যাওয়ার অনুমতি না থাকায় যারা ভিন্ন ধর্মের অনুসারী হয়েও ইতিহাসকে খুঁজতে বিশ্ব ভ্রমণে বের হয়েছেন তারা সৌদি আরবের এই অংশে ঘুরতে আসেন। ইসলাম ধর্ম প্রসারের সাথে সাথে এই বালাদ নগরীর গুরুত্ব বাড়তে থাকে। সারা বিশ্ব থেকে হজযাত্রীদের পাশাপাশি বণিকেরাও এই নগরীতে আসতে থাকেন। ওল্ড টাউন খ্যাত এই বালাদে হাঁটতে হাঁটতে চোখ আটকে গেল নাসিব হাউস থেকে। অটোমান সাম্রাজ্যের শাসনামলে তৎকালীন গভর্নর উমের ইফেন্দি নাসিব এই বাড়িতে বসবাস করতেন। তার অধীনেই মক্কা, মদিনা ও জেদ্দা ছিল। এই বাড়িটির সামনে সবচেয়ে বেশি ভিড় থাকে। আগত পর্যটকেরা এই বাড়ির সামনে সময় কাটায় এবং সৌদি আরবের বিখ্যাত গাওয়া পান করেন। বালাদ শহরের আনাচে কানাচে সৌদি আরবের যে ইতিহাস সেটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটিকে বলা হয় মাঙ্গুর। এটিতে আগেকার যে জানালা দরজা সেগুলোতে এই শিল্পটি ব্যবহার করা হতো এবং এখানে আজও বিক্রি হয় এবং এই প্রদর্শনী তারা করে রেখেছেন। আমি অবাক হচ্ছি, আমি ভেবেছিলাম হয়তো কোনো যেমন কম্পিউটার দিয়ে বাংলাদেশে বিভিন্ন কিছু তৈরি করা হয়, কিন্তু এখানে এসে অবাক হলাম। এই যে ইনি যে শিল্পী একদম দেখুন নিজের হাত দিয়ে কিন্তু এই শিল্পটি তৈরি করছেন। এখানে প্রতিটি কাঠের মধ্যে এক ধরনের জ্যামিতিক একটি রহস্য রয়েছে
কোনটির সাথে কোনটি লাগবে, কোনটির সাথে পরে কোনটি যাবে, এটিকে মিলিয়ে আরেকটি নতুন একটি শিল্প ওনারা তৈরি করবেন। এই যে এখানকার যে জানালা রয়েছে, এই জানালার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন এই জানালাটাও কিন্তু অনেক পুরাতন। সৌদির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে এটি রয়েছে। এখানে বেশ কয়েকটি রয়েছে। এই যে একটি কাঠের, দেখুন এগুলো অনেক আগে থেকেই এই সৌদির পরিবারগুলো ব্যবহার করত, আজও তারা তৈরি করছেন। এই যে সৌদির যারা নাগরিক রয়েছেন, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, তারা কিনতে এসেছেন, থ্যাংক ইউ। ওনারা দেখছেন, কিনছেন। এটি সৌদির ইতিহাস সংস্কৃতির সাথে একদম জড়িত। এর পাশাপাশি এখানে কাঠ দিয়ে কিছু একটা করেন, আমি বুঝতে পারছি না, হয়তো যতটুকু বুঝতে পারছি অনেকে এই কাঠ টেনে টেনে বের করছেন, হয়তো কিছু লেখা যায় এটা দিয়ে। ধরুন এখানে এই যে অনেকেই কাঠ বের করছেন, আবার কাঠ এভাবে কে রাখছেন। এটি সৌদি আরবের যে সংস্কৃতি মন্ত্রণালয় রয়েছে তার আয়োজনে এখানে এই আয়োজনটি করা হয়েছে। এই পুরোটাই যদি বলা যায় যে বলাত শহরটি সৌদির যে সংস্কৃতি মন্ত্রণালয় তাদের অধীনে নিয়ন্ত্রিত, এবং সৌদি আরবের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এখানে নতুন করে মানুষের সামনে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। আগেকার যে বিল্ডিং স্থাপনা, সেই স্থাপনাগুলো কিন্তু আজও তেমনই রয়েছে। ঘুরতে ঘুরতে ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন এখানকার পুরাতন বাড়িঘরের কাঠামো। সামুদ্রিক প্রবাল ও পাথর দিয়ে তৈরি করা কিছু বাড়ির ধ্বংসাবশেষও দেখতে পাবেন। এখানে আসার পর আমাকে কয়েক হাজার বছরের ইতিহাস যেন হাতছানি দিয়ে ডাকছে। বাংলাদেশের ধুন্দোলাতে বা ঝিঙ্গা দিয়ে যে আমরা গা পরিষ্কার করতাম, তেমনই একটি বিষয়। এটাকে সৌদিতে কি বলে জানি না। ব্রাদার, হোয়াট ইজ ইটস নেম? His name Lifa. নিফা। This is in the shower body. Shower. Yeah. When we take shower, Yeah, we clean up our bodies. yeah. Where are you from? Its price? Where are you from? I'm from Bangladesh. Oh, Bangladesh. Sylhet, Kimilla, Dhaka. Sylhet, Kimilla, Dhaka. 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 You know the states also. Zabardast hai. Yes. Ye Bandar Real. Real. Brother, it is atar. This incense smell. Ismail. खुशबू. खुशबू. उर्दू कलाम खुशबू. Khushbu. खुशबू बहुत बराबर है. Your country, brother? You from? Different country from Indonesia, from Sudan, from Yemen, from Oman, from Saudi Arabia. I'm asking your country. You? Huh? Yeah, country Yemen, from Yemen. Okay. Yeah. বিকাল থেকে জমে উঠতে শুরু করে বালাত নগরী। বিশেষ করে সন্ধ্যার পর রঙিন আলোয় ঝলমল করে ওঠে। বাহারি পশরায় আর নানা দেশের মানুষের পোশাকের ভিন্নতায় একদম অন্যরকম লাগে। নানা দেশের যে মশলা রয়েছে সেই মশলা এখানে বিক্রি হচ্ছে। ওখানে যেমন আস্ত মশলা রয়েছে, পাশাপাশি এখানে যে গুঁড়ো মশলা রয়েছে। আগে যারা ফাস্ট করতে আসতেন তারা এই এমন দোকানগুলো থেকে মশলা কিনে পরিবারের জন্য নিয়ে যেতেন। সে ঐতিহ্যের ধারাটা এখনো এখানে চলমান রয়েছে। إلى رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق. এই যে যে দোকানগুলো রয়েছে এটি হচ্ছে পুরুষদের পোশাকের জন্য। সৌদি পরিবারগুলো সন্ধ্যার সময় এই আগের কাঠগুলো তারা ঘরে জ্বালিয়ে দুপুরকে সুগন্ধ করেন। এখানেও কিন্তু জ্বালানো হচ্ছে, নাকে নিয়ে দেখে প্রচণ্ড ঘ্রাণ কিন্তু এগুলোতে। এখানে নানা ধরনের যে ফল রয়েছে সেই ফলগুলো শুকনো অবস্থায় পাওয়া যায়। এই পাশটিতেও ড্রাই ফ্রুটসগুলোই বিক্রি হচ্ছে এবং এখানে খেজুর বিক্রি হচ্ছে। আমি এখান থেকে কিছু খেজুর কিনবো। এখানে আজওয়া খেজুর রয়েছে 45 সৌদি রিয়াল, এবং পাশাপাশি আরও অন্যান্য
জাতের খেজুর রয়েছে। Charlie, 150, 120, 200, 100. পার স্টোন। Yeah. ইটস প্রাইস? One is Nilam. নিলাম। Yes. ইটস প্রাইস? হাউ মাচ? 50 riyal. 50 রিয়াল। Yeah. ওকে, থ্যাংক ইউ। বালাদ নগরীতে বেশ কয়েকটি ঐতিহাসিক মসজিদ রয়েছে, যেগুলো শত সহস্র বছরের মুসলিম স্থাপত্যের নিদর্শন হিসেবে স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে ইসলামের 4 জন ইমামের মধ্যে হজরত আল শাফেঈ রহমতুল্লাহ আলাহির নামে নির্মিত মসজিদটি ঘুরে দেখতে আসেন সবাই এবং এখানে নামাজ আদায় করেন। এখানে সারা বিশ্ব থেকে এত পরিমাণে পর্যটক আসেন যে তাদের গাইড হিসেবে ঘন্টা প্রতি চড়া দামে লোক পাওয়া যায়। সৌদি আরবের অনেক নারী পুরুষ এখানে ভ্রমণ গাইড হিসেবে কাজ করেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। জাহাজে করে হজ করতে আসা কোনো হজযাত্রীর সাথে আপনার কোনো স্মৃতি অথবা তাদের মুখ থেকে শোনা কোনো গল্প থাকলেও কমেন্টে জানাতে পারেন। আগামী পর্বে জেদ্দা থেকে বুলেট ট্রেনে চড়ে মক্কায় যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।